20 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 11.5 লক্ষ অলরেডি পাশ করে কাউন্সিলিংয়ের অপেক্ষা করছে। ছাত্রদের, জেন আলফাদের নাম ভাঙিয়ে দেশের অস্থিরতা তৈরি করা। এরা টাকাটা পেত শুধু দেশের ভিতরে অস্থিরতা তৈরি করার জন্য। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, গতকাল মাঝ রাতে প্রধানমন্ত্রী তিনি একেবারে সেলফি মোডের ক্যামেরাতে এলেন এবং ভিডিও বার্তা দিলেন জনগণের উদ্দেশ্যে, ভারতবাসীর উদ্দেশ্যে। তিনি বললেন যে এই যে পেপার লিক, সেটা অত্যন্ত দুঃখজনক, সেটা স্টুডেন্টদের ক্ষেত্রে হোক বা তার পরিবারের ক্ষেত্রে। এবং তিনি বললেন যে কড়া ব্যবস্থা নেওয়া হবে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে, এবং সেই সঙ্গে নতুন বিলের কথা বলবেন, বিলের কথা বললেন। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, সরকার সব করছে। সরকার প্রত্যেকটা, যেদিন প্রশ্ন লিক হয়েছে সরকারের ব্যর্থতা আছে, অস্বীকারের কোনো জায়গা নেই। 24, 26 পরপর দুটো হয়েছে। কংগ্রেসের সময় কথায় কথায় প্রশ্ন চুরি হতো। কংগ্রেসের দোসর ইন্ডিয়া জোটের মুখ, তৃণমূলের রাজত্বে পানের দোকানেও প্রশ্ন বিক্রি হতো। প্রতি বছর মাধ্যমিকে 6 ছক্কা হতো প্রশ্ন চুরি। আমরা দিনের পর দিন প্রোগ্রাম করেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরেও তো তারা বিজেপির উপরে ভরসাটা করেছিল। ফলে দায়টা সরকারকে নিতে হবে। সরকার দায়িত্ব নিয়েছে। 13 জন মেন আসামি জেলে গেছে, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, সব ঠিক আছে। সরকার দায়িত্ব নিয়েছে, পরীক্ষা সুস্থভাবে চালিয়েছে, তাড়াতাড়ি রেজাল্ট বের করেছে। পুরো প্রক্রিয়াতে 20 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 11.5 লক্ষ অলরেডি পাশ করে কাউন্সিলিংয়ের অপেক্ষা করছে। প্রশ্ন হলো, তারপরেও নাছোড়বাদা আরশোলাগুলো, তোমরা যাকে ককরোচ বলছো, আমি পার্টি উচ্চারণ করি না, পার্টি শব্দটা এত খেলো নয়। এই ককরোচগুলো রাজধানীর বুকে বিদেশি ফান্ডিংয়ে, আন্তর্জাতিক ফান্ডিংয়ে, ভারতের শত্রুদের ফান্ডিংয়ে একটা লোককে শিকন্ডি করে শোনাম, তাকে অনাহারে রেখে নিজেরা বার্গার পিৎজার পার্টি করে যাচ্ছে, আর লোকটি মুমূর্ষুর মতন ওখানে মৃত্যুপ্রায়। কালকে সরকার মধ্যস্থতা করে লোকটিকে অনাহার থেকে বের করেছে। তার স্ত্রী গীতাঞ্জলি বারবার বলছেন, গীতাঞ্জলি অঙ্করা, যে সততা নেই রাহুলের, সে চুরি করতে এসছে আন্দোলনটাকে। অর্থাৎ ছাত্র আন্দোলন এটা মোটেই নয়, মোটেই কোনোদিন ছাত্র আন্দোলন ছিল না। ছাত্রদের, জেন আলফাদের নাম ভাঙিয়ে দেশের অস্থিরতা তৈরি করা, সাথে যুক্ত হয়েছিল ভারতের চিরশত্রু এই বামেরা, আরশোলাগুলো, কলকাতায় যেগুলো আজকে ঝামেলা করার চেষ্টা করছে। প্রশ্ন যেটা মূল, যেখানে দাঁড়িয়ে, সেটা হলো কেন এরা করছে। প্রথম কথা, এরা ভারতবর্ষের বর্তমান মোদী সরকারকে 2020 সালেও একবার হেনস্থা করেছিল দিল্লিতে। তারপরে কৃষক আন্দোলনের নাম করে হেনস্থা করেছিল লকডাউনের আগে। এখন পুনরায় এটা করছে কারণ তারাই সরকারের যে ডেভেলপমেন্ট, মানুষের মাঝখানে ঢুকে পড়া, মানুষের জন্য কাজ করা, ট্রিলিয়ন ইকোনমির দিকে উত্তরণ ভারতবর্ষের, এমনকি টেকনোলজিতে ভারত স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, স্কিল ইন্ডিয়া ডেভেলপমেন্ট হচ্ছে, একের পর এক FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, যেটার আড়ালে বিদেশ থেকে প্রচুর টাকা ফান্ডিং হতো, হয় কখনো মুসলিম স্টেটগুলোর থেকে এখানে কনভার্সন করার জন্য, লাভ জেহাদ, জমি জেহাদ ছড়ানোর জন্য, কিংবা খ্রিশ্চান স্টেটগুলো যারা প্রচুর টাকা, তারা আদিবাসীদের মধ্যে ধর্ম প্রচার, যেটা একটা বড় পার্ট, সেটার জন্য কন্ট্রিবিউট করতো। আমরা ছোটবেলায় দেখতাম গ্রামে গ্রামে গিয়ে বিনা পয়সায় খাবার দিচ্ছে খ্রিশ্চান মিশনারিজরা। উদ্দেশ্য, বিনা পয়সায় কেউ কাউকে কিছু দেয় না, উদ্দেশ্য ওদের কনভার্সন করা। এটার কুঠারাঘাত করে দিয়েছে সরকার। পরিষ্কার, বিদেশি ফান্ডিং আসতে গেলে দিল্লিতে অ্যাকাউন্ট করে সরকারের মনিটরিংয়ে করতে হবে। আর কোনো টাকা এনজিওসের মাধ্যমে এইভাবে খরচা করা যাবে না। আপনি এনজিওকে দিয়ে কনভার্সন করিয়ে নিলেন, ধর্ম পাল্টানো, দেশে অস্থিরতা তৈরি করা, আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোর অনুন্নয়নের সুযোগ নিয়ে সেখানে মগজ ধোলাই করলেন, বিদেশে পাচার করলেন, এদেশের ছেলে মেয়েদের লাভ জেহাদ করলেন, জমি জেহাদ করলেন। এগুলো করা যাবে না। স্ট্রং মনিটরিং তৈরি হয়েছে। কাল অধিবেশনের শেষ দিন, আমি ভুল না হলে কালকেই ধ্বনি ভোটে FCR এর নতুন সংশোধনী বিলটা পাশ করে যাবে। এখানেই গিয়ে এই অভিজিৎ দীপকেদের টেনশন, কে অভিজিৎ দীপকে, কে সোনাম, এরা কেন ভয় পাচ্ছে? লাদাখে অস্থিরতা, আপ নেতা
অভিজিৎ দীপকে আজকে যে আরশোলা পার্টির মাথায় বসে আছে, এরা টাকাটা পেত শুধু দেশের ভিতরে অস্থিরতা তৈরি করার জন্য। এই যে তোমার ডিপ স্টেটের অন্যতম মস্তিষ্ক, যে যার নাম হচ্ছে ওই জবসোরাস, সার্জিস আলম, বাংলাদেশে হিন্দুদের কচুকাটা করছে তথাকথিত ছাত্র আন্দোলনের নাম করে। পাকিস্তানের খালিচিস্তানের পান্নু, খালিস্তানের আন্দোলনের পান্নু $1 মিলিয়ন ইতিমধ্যে এখানে কন্ট্রিবিউট করার সিদ্ধান্ত নিয়েছে। আজকে আন্দোলন মঞ্চে দেখবে খাবারের বন্যা বয়ে যাচ্ছে, একেবারে জোম্যাটো ডেলিভারি হচ্ছে সব। এবং সৌদি আরব, ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া, আমেরিকা, মধ্যপ্রাচ্যের দেশগুলো, বাংলাদেশ নিজেরা খেতে পারে না, আমাদের খাওয়াচ্ছে কেন? প্রশ্ন একটাই এটা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের কেন ওরা ইমপিচ চাইছে, পদত্যাগ? কারণ ধর্মেন্দ্র প্রধানের হাত ধরে সিলেবাসের আমূল পরিবর্তনটা এসেছে। যে সিলেবাস ছিল সেই পুরনো রমিলা থাপারের বা কংগ্রেসীদের হাত ধরে, সেই ভারতবর্ষের ইতিহাস মানেই মোগলদের ইতিহাস। আমি বলছি মোগলদেরও কন্ট্রিবিউশন আছে, কিন্তু ভারতবর্ষের ইতিহাস মোগলদের ইতিহাস হয় না, হতে পারে না। ভারতের ইতিহাস, ভারতের সনাতনীদের ইতিহাস। যাও দক্ষিণ ভারতে যাও তুমি উড়িষ্যায় যাও তুমি কালকে গুপ্তিপাড়াতে গিয়ে দেখো আমাদের কত বড় উৎসব, মুখ্যমন্ত্রী কালকে দেখে এসছে। তুমি চলে যাও দক্ষিণ ভারতের বিজয়নগর রাজ্য, চলে যাও কন্যাকুমারীতে, চলে যাও তুমি বা কাশ্মীরের, জম্মু কাশ্মীরের আদি ইতিহাসে কিচ্ছু লেখা নেই। সমস্ত জিহাদি ইতিহাসগুলো ভরে ভরে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাজমহলের ইতিহাস দেখানো হয়েছে। অথচ যাও হাম্পি, যাও অজন্তা ইলোরা, অত বড় আশ্চর্য, যারা আন্তর্জাতিক যে মঞ্চ ইউনেস্কো যাদের স্বীকৃতি দিয়েছে, সেই ইতিহাস কোনোদিন আমাদের ছেলে মেয়েদের পড়ানো হয়নি। আমাদের ছেলে মেয়েদের কোনোদিন পড়ানো হয়নি। পড়ানো হয়েছে কংগ্রেসিরা বড় স্বাধীনতা সংগ্রামী। তুমি দেখাও ইতিহাসের পাতায় একটা কংগ্রেসি ফাঁসিতে ঝুলেছে, হয় বিপ্লবীরা ঝুলেছে, বাংলা মায়ের বা পাঞ্জাবি বা মারাঠিদের, একটা দেখাতে পারবে তুমি? একটাও তুমি দেখাতে পারবে না এরা জেল কেটেছে। একজন কংগ্রেসি নেতাকে দেখাও যাবজ্জীবন জেল হয়েছে, নেই, পাবে না। তারা স্পেশাল ইয়েতে থাকতেন, স্পেশালভাবে। জওহরলাল নেহরু স্পেশালভাবে জামা আয়রন করে আসতো বিদেশ থেকে, ওই যুগে গোলাপ ফুলটা আসতো বিদেশ থেকে, লন্ডন থেকে। বাবু তিনি হয়ে গেলেন জননেতা। আমার প্রশ্ন এই জায়গাটা গিয়ে, এই ইতিহাসগুলো তিনি পাল্টেছেন, এই ট্র্যাডিশনাল ইতিহাসগুলোকে তুলে এনেছেন, কারিগরি শিক্ষার আমূল ভারতীয়করণ করেছেন। গাত্রদাহ তো হবেই বাবা, হবে না? হবে তো। আজকে ভারতবর্ষের মূল স্রোতের ভাষা হিসেবে ধ্রুপদীয় ভাষার স্বীকৃতি দিয়েছেন বাংলাকে। প্রচুর পিছিয়ে পড়া ভাষাকে এই ধর্মেন্দ্র প্রধানের হাত ধরে তারা স্বীকৃতির জায়গা উঠে এসেছে। তাই গাত্রদাহ তো হবেই। তাই 266 ধারা প্রয়োগ করে রাজ্যসভায় আন্দোলনকারীদের প্রস্তাব, সব কাজ বন্ধ করে আমাদের নিয়ে আলোচনা করুন। আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন চুরি নিয়ে তো আন্দোলন, পরীক্ষা ব্যবস্থা নিয়ে তো আপনাদের আন্দোলন। তাহলে আন্দোলনে পরীক্ষা ব্যবস্থা নিয়ে কারা আত্মহত্যা করেছে, যে ছাত্ররা, তাদের নিয়ে কথা উঠছে না কেন? কেন কথা হচ্ছে সংসদ ভবন গুড়িয়ে দেব, মোদি তোমাকে গুলি করব, আর্মি জওয়ানদের মা মনকে ধর্ষণ করব, এই কথা কেন? কেন কথা উঠছে ওই উমর খালিদ মুক্তি দিতে হবে, কাশ্মীর আজাদ করতে হবে, 370 ফিরিয়ে আনতে হবে? এটার সাথে পরীক্ষার কি সম্পর্ক, ডাক্তারির কি সম্পর্ক? যেখানে আমরা দেখতে পাচ্ছি সোনম ওয়াংচু তিনি অনশন প্রত্যাহার করলেন এবং তিনি বার্তাও দিলেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি সেখানে মন্ত্রিসভার মধ্যে বৈঠকও হয়েছে, নতুন বিল আসতে চলেছে আগামী সপ্তাহে। তারপরেও কেন এই সিজেপির মানে পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে না? তারা বলছে আন্দোলন চালিয়ে যাব। কারণ আর কি চায় তারা? আর কি চায় না, ওরা আরো কিছু চায়। ওরা চায় সরকারটাকে ফেলে দিতে। আজকে যদি ধর্মেন্দ্র প্রধান এদের কথা অনুযায়ী পদত্যাগ করে, কালকেই এরা দাবি করবে প্রধানমন্ত্রী তুমি হাঁটো। এইটাই ডিপ স্টেটের খেলা, এটাই এই নো স্টেট প্লেয়ারদের মাথার মস্তিষ্ক প্রসূত খেলা। সেটা আজ নয়, মোদী সরকারে আসার আগের থেকে শুরু হয়েছে। তাকে সরকারে না আনতে দেওয়ার চক্রান্ত, আনার পরে তাকে ফেলে দেওয়ার চক্রান্ত। ঠিক এই কায়দা এদের আরো একটা বড় ভয়ানক অভিসন্ধি আছে। নর্থ ইস্টের যে 7 সিস্টার, যেখানে কনভার্ট করে করে খ্রিস্টানিটি প্রায় 80% হয়ে গেছে, এদের আলাদা করে নিয়ে বাংলাদেশের একটা অংশ নিয়ে বৃহত্তর খ্রিস্টান কান্ট্রি তৈরি করা। তাই নর্থ ইস্টকে ভরকানো হচ্ছে, বিভিন্নভাবে ফান্ডিং হচ্ছে। যেহেতু এই সরকারের পলিসি
অ্যাক্ট ইস্ট, লুক ইস্ট নয়, অ্যাক্ট ইস্ট। নর্থ ইস্টে তাই বিশৃঙ্খলা তৈরি করতে গেলে মোদি হয়ে যাচ্ছে বাধার কারণ। তাই মোদিকে হাঁটাও। মোদিকে হাঁটাতে গেলে, নাহলে ভাবো বাংলাদেশে হাই কমিশনারে অ্যাপ্লাই করে হয়েছে ট্যুরিস্ট ভিসার, কারা আসছে? দিল্লির আন্দোলনে যোগ দিতে আসা কিছু জিহাদি। ভাবো, একটু আগে নেপাল বর্ডারে ধরা পড়েছে খালিস্তানি 2 জন জঙ্গি, কিছুদিন আগে মার্কিন ভাড়াটে একজন সোলজার ধরা পড়েছে। আমি এগুলোর ইতিহাস তোমাকে বলছি। অর্থাৎ এহেন পরিস্থিতি দাঁড়িয়ে আজকে তুমি ভাবো মেডিকেলের সাথে কি সম্পর্ক? আল্লাহর স্লোগান তোলা। আমি কোনো ধর্মকে ছোট করছি না, আমার কোনো ছোট করার ইচ্ছেও নেই। আমার প্রশ্নটা হচ্ছে, ওখানে তুমি আন্দোলন করতে গেছো ছাত্রদের দাবি দাবা নিয়ে, তুমি আন্দোলন করতে গেছো যে কি করে পরীক্ষা ব্যবস্থা সুস্থ করা যায়, সরকার কি করে ইয়ে করবে। তুমি সেখানে গিয়ে বলছো প্রেমানন্দকে মানি না, রামকে মানি না। রামকে কেউ মানতে বলেনি, রাম হৃদয়ে থাকে, কিন্তু ওই আলোচনা মঞ্চে এগুলো কেন? কেন? প্রশ্ন তোমার দর্শকদের কাছে আমার প্রশ্ন। প্রেমানন্দকে মানি না, আল্লাহর স্লোগান উঠছে, ছাত্ররা বলছে আমরা ধর্ম জাতি সত্তার বাইরে, তাহলে আজকে এই প্রশ্নগুলো উঠবে না? তোমার কি এক সাদা চোখে মনে হয় না এই আন্দোলনগুলোর সাথে অন্য কোনো ইস্যু যুক্ত আছে? এটা কোনোভাবেই ছাত্রদের আন্দোলন হতে পারে না। 20 কোটির মধ্যে 11.5 কোটি ছাত্র পাশ করেছে। ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, ভালো ভালো স্টুডেন্টরা প্রত্যেকে পড়াশোনার কথা বলছে। তারপরে গিয়ে মোদিজি বলছেন ফার্স্ট ট্র্যাকে বিচার হবে, 13 জন অ্যারেস্ট হয়েছে। তারপরে তারা একটাবার বলেছে ধর্মেন্দ্র প্রধান প্রশ্ন বিক্রি করার সাথে যুক্ত, আমাদের কাছে প্রমাণ আছে। সুপ্রিম কোর্টও বলেছে যে তারা একটা প্রমাণ দেখাতে পেরেছে। তারা পুলিশের গাড়ি পুড়িয়েছে, পুলিশকে পিটিয়েছে, রাজধানী তছনছ করে দেওয়ার পরে ভিডিও প্রকাশ করেনি। তার করেছে কি? করেনি। ফলে একটাই প্রশ্ন, এই অভিজিৎ দীপকে ককরোচ এবং তার পিছনে থাকা অন্যান্য ককরোচরা এইখানে এসছেন বৃহত্তর একটা দেশ বিরোধী মানে চরিত্র সার্থক করতে। এবং খেয়াল রাখবে চাণক্যের সেই পুরনো স্লোগান যে যখন রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী শক্তি এক জায়গায় হয়ে যায়, তখন বুঝতে হবে রাষ্ট্র ঠিক জায়গায় আছে, রাষ্ট্রপিতা ঠিক জায়গায় চলছে, মোদিজি ঠিক জায়গায় চলছেন। এদের এই ককরোচদের মারার জন্য আমরাও বেগুন স্প্রে রেডি করে ফেলেছি। ওয়েট অ্যান্ড সি।